আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজ ট্র্যাকারের ইন্টারন্যাশনাল ঘটনাবলিতে। এবং আপনারা সবাই জানেন ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে আজকে কথা হবে এবং আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন জনাব কাবিল সাদি, নাট্যকার এবং কলামিস্ট। এবং জনাব কাবিল সাদি ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধের সূত্রপাত, সেটার নেপথ্য কারণ এবং আরও অন্যান্য জটিল বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করবেন। জনাব কাবিল সাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জাহিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যে সময়ে এই কথাগুলো বলছেন, মানে যে প্রশ্নটি করেছেন, ঠিক এই মুহূর্তে ঠিক এই সময়ে এসে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা অলরেডি ইরানের যে পারমাণবিক যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর উপর B-2 দিয়ে হামলা চালিয়েছেন। যাই হোক, আপনার প্রশ্নটা মূলত যেটা হচ্ছে ইরানে কেন ইসরায়েল হামলা করছে। আমরা যদি প্রাচীন ইতিহাস দেখি ইসরায়েলের, সেই 1948 সাল থেকে যখন থেকে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে একটা জোচ্চুরির মাধ্যমে, তখন থেকে কিন্তু আরব ইসরায়েলের মধ্যে 4 বার যুদ্ধ হয়েছে এই পর্যন্ত। আরব ইসরায়েল বলছি, ইরানের সাথে না, শুধু আরবদের সাথে তাদের 4 বার যুদ্ধ হয়েছে। এবং নাটকীয়ভাবে পশ্চিমাদের সহযোগিতায় বিভিন্ন কূটকৌশলের মধ্য দিয়ে 4টি যুদ্ধে কিন্তু এই ক্ষুদ্র রাষ্ট্রটি জয়লাভ করেছে আরবদের বিরুদ্ধে। এখন এই যে এত বড় একটা ব্যাপার যে আরবের সবগুলো দেশ মিলেও হচ্ছে তার সাথে পেরে ওঠেনি। এর মধ্যে অনেকগুলো কারণও ছিল, তাদের মধ্যে সমন্বয়হীনতা ছিল, নানা রকমের লোভনীয় ব্যাপার ছিল, কে কাকে ফিলিস্তিনে নিজের অংশ করে নেবে, এরকম ঘটনাও ঘটেছে। ফলে শেষ পর্যায়ে যেটা ঘটেছে যে যুদ্ধে আরবরা পরাজিত হয়েছে এই ইসরায়েলের কাছে। আপনি জানেন যে 48, 56 সাল এবং 67 এবং 73 সালে যুদ্ধ হয়েছে। তো এই যে একটা পরিবেশ, যুদ্ধের পরিবেশ, তার কিন্তু আরবদের সাথে ইসরায়েলের আলাদাভাবেই হয়েছিল এবং ধর্মীয়ভাবে বলা যায়, কারণ সবগুলো মুসলিম রাষ্ট্রের সাথেই তার এই যুদ্ধগুলো হয়েছিল। এখন এই সময়ে এসে যখন আরব বসন্ত হলো, সবগুলো দেশ বলতে গেলে আরব দেশগুলো হচ্ছে আমেরিকার তাবেদার হয়ে গেল। তাদের প্রতিষ্ঠিত সরকার কিন্তু সেখানে রয়েছে। আপনি লিবিয়া বলেন, ইরাক বলেন, বা বর্তমানে সিরিয়াতেও প্রায় অনেকটা সেই অবস্থায় বিরাজ করছে, বিশেষ করে বাশার আল আসাদের পতনের পর। তো এখন আমেরিকার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে আরবে একমাত্র প্রতিদ্বন্দ্বী যদি কেউ থেকে থাকে, এবং ইরাক বা লিবিয়া যেভাবে আমেরিকানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করার মতো সাহস দেখিয়েছে, সেই একমাত্র সাহস দেখানো একটি রাষ্ট্র রয়েছে, সেটি হচ্ছে ইরান। তো ইরানকে কিভাবে হচ্ছে পর্যদুস্ত করা যায়, তাকে কিভাবে পারমাণবিক যে চিন্তা ভাবনা তাদের রয়েছে, যে কর্মসূচি রয়েছে, সেই উন্নয়ন থেকে কিভাবে তাকে বিচ্যুত করা যায়, এবং সেটা যে তাদের জন্য ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ, যে ইসরায়েল হচ্ছে আরব অঞ্চলের পাহারাদার হিসাবে নিযুক্ত করা আমেরিকার। ফলে যেটা হয় যে কোনো না কোনোভাবেই ইসরায়েলের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরান। কিন্তু দীর্ঘ সময় রাশিয়ার একটা ব্লক রয়েছে, আপনি জানেন যে তুরস্ক, ইরান, সিরিয়া, এদেরকে নিয়ে রাশিয়ার কিন্তু একটা ব্লক। কিন্তু দুর্ভাগ্যক্রমে যেটা হয়েছে যে এই রাশিয়া যখন হচ্ছে ইউক্রেন যুদ্ধের সাথে জড়িয়ে গেল এবং নিজেরা যখন নাস্তানাবুদ একটা অবস্থার মধ্যে রয়েছে, তখন কিন্তু সে এইভাবেই এই ব্লকটাকে খুব বেশি একটা কার্যকরী ভূমিকায় রাখতে পারেনি। ফলে যেটা দেখা দিয়েছে, বাশার আল আসাদের পতন হয়েছে কয়েকদিন আগে, সেটার একটা কিন্তু বড় কারণ কিন্তু রাশিয়ার নিষ্ক্রিয়তা, কারণ সে তার নিজেকে নিয়ে ব্যস্ত আছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো যখন হচ্ছে সিরিয়ার পতন হয়েছে, এবং আপনি দেখেন বাশার আল আসাদের পতনের পরপরই কিন্তু সেখানে ইসরায়েল হামলা চালিয়েছে এবং নিজেদের দখলদারিত্ব বা নিজেদের প্রভাব বল বিস্তার করার চেষ্টা করেছে। সুতরাং এই সময়টা হচ্ছে ইরানকে পর্যদুস্ত করার, মানে বন্ধুহীন একটা রাষ্ট্র হয়ে গেছে। সিরিয়া যেখানে দুর্বল, যেখানে রাশিয়া তাদের পাশে নেই, সুতরাং এখনই হচ্ছে ইরানকে ঘায়েল করা সহজ। আরেকটা বিষয় আছে, কেন শুধু ইরানকে টার্গেট করা হয়েছে, কেন কেন তাদের হুমকি স্বরূপ মনে করা হচ্ছে। আপনি দেখবেন যে প্রক্সি যুদ্ধ হচ্ছে, এই যে ফিলিস্তিনের সাথে গাজার সাথে ধরেন যুদ্ধ হচ্ছে, সেখানে কিন্তু লেবানন থেকে যতগুলো অস্ত্র যাচ্ছে বা হুতিরা যে যুদ্ধ চালাচ্ছে, এই ইয়েমেনের হুতি এবং হচ্ছে লেবাননের হিজবুল্লাহ, বলা হচ্ছে যে ইরানের প্রক্সি যোদ্ধা তারা। ইরান তাদেরকে অস্ত্রশস্ত্র দিচ্ছে, মদত যোগাচ্ছে বা ফাইন্যান্সিয়ালি তাদেরকে ফাইন্যান্স করছে, সবকিছু মিলে হচ্ছে প্রক্সি যোদ্ধা, ইরানের প্রক্সি যোদ্ধা হিসেবে তারা কাজ করছে। তো ইসরায়েল ভালোভাবেই বুঝে গিয়েছে সবচেয়ে বড় যে হুমকি সেটা হচ্ছে এই মধ্যপ্রাচ্যের জন্য, তাদের বিশেষ করে তাদের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে ইরান। তো ফলে এখন যে সময়টা রয়েছে সেই সময়টাকে হচ্ছে ইরানের উপর হামলা করতে হবে, এক। আর দ্বিতীয় যে বিষয়টা রয়েছে,
বেনিয়াম নেতানিয়াহুর যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে তার রাষ্ট্রের মধ্যে কিন্তু তিনি নিজে অনেক চাপে রয়েছেন। কিভাবে চাপে রয়েছেন, যে তিনি কিন্তু এই যে দীর্ঘ যুদ্ধ, বিশেষ করে গাজার যুদ্ধ চালাতে গিয়ে তিনি ফাইন্যান্সিয়ালি বলেন বা ইথিক্যালি জায়গা থেকে বলেন সারা বিশ্বব্যাপী তার উপর একটা চাপ ক্রিয়েট হয়েছে, এবং আপনি জেনে থাকবেন যে তার উপরে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি হয়েছে। তো এই চাপগুলো থেকে বেরিয়ে হয়ে আসার জন্য, নিজের ইমেজটাকে ধরে রাখবার জন্য তার একটা বীরত্ব দেখাতে হবে, যেটা তিনি গাজার হাজার হাজার নিরীহ মানুষ মেরে সেই বীরত্বটা তিনি প্রকাশ করতে পারছেন না, বা নিজের যে অস্তিত্বটা নষ্ট হয়ে গেছে বা যে তলানিতে চলে গেছে সেখান থেকেও বেরিয়ে আসতে পারছে না। ফলে যেটা হয়েছে, তিনি চেয়েছেন যে এখন ইরানে হামলা করে ইরানের যে এই যে প্রক্সি যোদ্ধা রয়েছেন তাদের নাজেহাল অবস্থা রয়েছে, রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত আছে, বাশার আল আসাদের পতন হয়েছে, তাহলে সুতরাং এখনই সময় হচ্ছে আপনার ইরানকে ধ্বংস করা। ফলে যেটা দেখেছে, বিনা উস্কানিতে, ওয়ান কাইন্ডস অফ বিনা উস্কানি বলতে হবে, কারণ ইরান কিন্তু সরাসরি কখনো কোনো হামলা করেনি বা সেরকম কোনো কথাও বলেনি, তারপরে তিনি সেখানে হামলা চালিয়েছেন। এখন এইখানে হামলা চালিয়ে নেতানিয়াহু যেটা করতে চেয়েছেন যে তাদের দেশের জনগণকে একটু উস্কে দেওয়া। আপনি বারবার কিন্তু নেতানিয়াহু বলেছেন আঞ্চলিক নিরাপত্তার জন্যই হচ্ছে ইরানে হামলা চালিয়েছে বা এই পারমাণবিক চুল্লি বন্ধ করতে হবে, কিন্তু তিনি কিন্তু প্রথম হামলা কিন্তু পারমাণবিক চুল্লিতে করেননি, বরং বারবার হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে বলেন বা অন্যান্য যারা রয়েছেন, এবং যে একটা বিমান দুর্ঘটনায় হাসান রুহানিরা মারা গেলেন প্রেসিডেন্ট, এবং প্রত্যেকটা হামলার সাথে কোনো না কোনোভাবে কিন্তু মোসাদ বা ইসরায়েল কিন্তু জড়িত, এবং তাদের প্রত্যেকটা হামলাই কিন্তু হচ্ছে টপ লেভেলের লিডার যারা রয়েছেন তাদের উপর। কোনো পারমাণবিক চুল্লিতে কোনো হামলা হয়নি বা কোনো সামরিক স্থাপনার উপর কিন্তু হামলা হয়নি, অথচ তিনি মুখে বলে বেড়াচ্ছেন আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে আপনাকে এই পারমাণবিক বোম এখানে তৈরি করা যাবে না। তারা তৈরি করেছেন, কিন্তু ইরান তৈরি করতে পারবে না। ফলে তাদেরকে এটা চাপিয়ে দেওয়ার জন্য এবং জনগণকে বোঝানোর জন্য, বিশ্বকে বোঝানোর জন্য যে আমরা তাকে আঞ্চলিক যে নিরাপত্তার ব্যাপার রয়েছে সেটি থেকে হচ্ছে আমরা মুক্ত করতে চেয়েছি। কিন্তু সাম্প্রতিক সময় দেখেন কি হয়েছে, ইরানের সাথে কিন্তু যুক্তরাষ্ট্রের একটা চুক্তির আলোচনা চলছিল, যেখানে আপনি আয়াতুল্লাহ খোমেনির, ইরানের যে প্রধান ব্যক্তি রয়েছেন তা আয়াতুল্লাহ খোমেনির একদম ঘনিষ্ঠজন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী আলী শামখানি, উনি কিন্তু একটা আলোচনা ভালো একটা ভূমিকা পালন করছিলেন, যিনি আয়াতুল্লাহ খোমেনির একজন উপদেষ্টা। তো এই যে সফলতার দিকে যাচ্ছিল ইসরায়েল, এই মুহূর্তটা নিয়ে খুবই রিস্কে ছিলেন যে কোনো কারণে যদি চুক্তি হয়ে যায় ইসরায়েল